একটি গ্রামে ছিল একটি পুরনো ভাঙাচোরা বাড়ি। লোকজন বলতো রাতে কেউ সেখানে গেলে ফিরে আসে না। একদিন তরুণ রণজয় সাহস করে বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জ করে বলল সে সেই বাড়িতে রাত্রি যাপন করবে। অন্ধকার রাতে রণজয় একটি মোমবাতি নিয়ে বাড়িতে প্রবেশ করলো। বাতাসে ঠান্ডা হাওয়ার অদ্ভুত গন্ধ, চারপাশ একেবারে নিস্তব্ধ। রণজয় একটি পুরনো চেয়ারে বসে পড়ল। হঠাৎ করেই শুনতে পেল হাসির আওয়াজ, যা আসছে উপরের তলা থেকে। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল। উপরে পৌঁছে সে দেখতে পেল একটি আয়না, আর সেখানে প্রতিফলিত হচ্ছে এমন এক মুখ যা তার নয়। ঠান্ডা হাওয়ায় মোমবাতি নিভে গেল। অন্ধকারে সে শুনতে পেল ফিসফিসানি, তুমি কেন এলে? ফিরে যাও। ভয়ে তার হাত পা জমে গেল। ভোরে রণজয়ের বন্ধুরা দেখতে পেল সে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। তার মুখে ভয় আর বিস্ময়ের ছাপ। এরপর থেকে কেউ আর সেই বাড়ির নামও উচ্চারণ করত না। সেই পুরনো বাড়ির দিকে পা বাড়ানোর সাহসও করত না। তবে রণজয় যেন কিছু একটা অনুভব করত, যেন বাড়িটা তাকে ডাকছে। কিছুদিন পর রণজয় ঠিক করলো যে সে আবার সেই বাড়িতে যাবে। সেই বাড়িটি তান্ত্রিকের সঙ্গে নিয়ে গেল, কারণ সে জানতো যে নিজে একা কিছু করতে পারবে না। তান্ত্রিক মন্ত্র জপ করতে করতে বাড়ির মধ্যে ঢুকলো। বাড়ির পরিবেশ ছিল আগের মতোই ভয়ঙ্কর, ঠান্ডা আর গভীর নীরব। তারা আয়নার সামনে পৌঁছে দাঁড়ালো। তান্ত্রিক হাতে তুলে কিছু মন্ত্র পড়তে শুরু করলো। হঠাৎ আয়নার মধ্যে থেকে বেরিয়ে এলো এক ভৌতিক চেহারা। চেহারাটি চিৎকার করে বলতে লাগলো, আমার জীবন কেড়ে নেওয়া হয়েছে, প্রতিশোধ চাই। তান্ত্রিক জানতে চাইলো, তোমার কি ঘটেছিল? তখন ভূতটি জানালো যে বছর 20 আগে এক নির্মম খুনের শিকার হয় সে নিজের মৃত্যু নিয়ে বিচার চায়, যাতে তার আত্মা মুক্তি পায়। রণজয় আর তান্ত্রিক তার কবরের নিদর্শন খুঁজে বের করলো এবং যথাযথভাবে তার শেষকৃত্য করলো। সেই রাত থেকে পুরনো বাড়িটি আবার শান্ত হয়ে গেল। কেউ সেখানে আর কোনো অশান্তি অনুভব করেনি। কিন্তু পুরনো বাড়ির রহস্য এখনো শেষ হয়নি। তান্ত্রিকের মন্ত্রে বাড়ি শান্ত হলেও রণজয়ের মনে কিছু প্রশ্ন রয়ে গিয়েছিল। তার মনে হচ্ছিল সেই ভৌতিক আয়নার মধ্যে আরো রহস্য লুকিয়ে আছে। কয়েক মাস পরে রণজয়ের এক বন্ধু অনেক বাড়িটির ইতিহাস নিয়ে গবেষণা শুরু করলো। সে জানতে পারলো আয়নার পিছনে এক পুরনো গুপ্তধনের গল্প লুকিয়ে আছে। কথিত আছে একজন জমিদার সেই আয়নার পিছনে ধনসম্পদ লুকিয়ে রাখত। জমিদারের রহস্যময় মৃত্যুর পর সেই ধন সম্পদ অজানাই থেকে যায়। রণজয়, অনিক এবং তান্ত্রিক আবার সেই বাড়িতে ফিরে গেল। এবার তারা আয়নার পেছনে অনুসন্ধান শুরু করলো। মেঝেতে একটি পাথরের অংশ খুলতেই নিচ থেকে বেরোলো একটা পুড়ে যাওয়া পুরনো বই। বইটি খুলতেই শুরু হলো অদ্ভুত সব ঘটনা। হাওয়া নিজে থেকে বই উল্টাতে লাগলো, আর চারপাশে দম বন্ধ করা একটা চাপ অনুভূতি হতে লাগলো। তান্ত্রিক বলল, বইটি একটা অভিশপ্ত মন্ত্রের অংশ। এই মন্ত্র থেকে একজনের জীবন শেষ হয়েছিল এবং সেই কারণে এই বাড়িটি অভিশপ্ত হয়েছিল। তারা সাবধানে বইটিকে এক ভক্তিমূলক আগুনে পুড়িয়ে দিল। বই পুড়ে যাওয়ার পরে পুরনো বাড়িটি যেন সত্যি মুক্তি পেল। পুরনো বইটি পুড়ে যাওয়ার পর মনে হচ্ছিল বাড়িটি শান্তি পেয়েছে। তবে রণজয়ের মনে এক অদ্ভুত চিন্তা কাজ করছিল। সে অনুভব করলো যেন কিছু এখনো ফেলে রাখা হয়েছে, যেন সেই বাড়ি তাকে আর একবার ডাকছে। অনেকও লক্ষ্য করেছিল যে মেঝের নিচে লুকিয়ে থাকা চেম্বারটি এখনো পুরোপুরি খোলা হয়নি। তারা সিদ্ধান্ত নিল আরও একবার গিয়ে বাড়ির ইতিহাস পুরোপুরি খুঁজে বের করবে।
এবার রণজয়, অনিক এবং তান্ত্রিক আরো উন্নত সরঞ্জাম নিয়ে বাড়িতে ফিরে এলো। তারা খুঁজে পেল একটি গোপন দরজা, যা চেম্বারের ভিতরে নিয়ে যায়। দরজাটি খুলতে তারা দেখতে পেল একটি গভীর সিঁড়ি, যা মাটির অনেক গভীরে নামছে। তারা নিচে গিয়ে আবিষ্কার করলো এক বিশাল হল ঘর, যেখানে অজস্র পুরনো মূর্তি এবং রহস্যময় চিহ্ন অঙ্কিত। সেখানে ছিল একটি পাথরের বেদি, যেখানে একটি রক্তের দাগ স্পষ্ট ছিল। তান্ত্রিক বলল, এখানে একটি অন্ধকারের আচার সম্পন্ন হয়েছিল, যা থেকে এই বাড়ির অভিশাপ শুরু হয়। হঠাৎ করে তাদের চারপাশে ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো। বাতাসে কানের কাছে ফিসফিস শব্দ। সবাই বুঝতে পারলো যে বাড়িটির অভিশাপ পুরোপুরি শেষ হয়নি। তান্ত্রিক দ্রুত মন্ত্র জপ করতে শুরু করলো, আর রণজয় আর অনিক পাথরের বেদির চারপাশে খুঁজতে থাকলো। তখন তারা দেখতে পেল একটি প্রাচীন কাগজ, যেখানে এক রহস্যের আচার বন্ধ করার নির্দেশ লিপিবদ্ধ ছিল। সেই নির্দেশ অনুযায়ী তারা আচারটি সম্পন্ন করলো। শেষমেশ তাদের চোখের সামনে দেখা গেল কক্ষটি ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। তারা দ্রুত বাড়ি থেকে বেরিয়ে এলো। সেই রাত থেকে বাড়িতে ভূতের অস্তিত্বের কথা শোনা যায়নি। অভিশপ্ত বাড়ির ঘটনা প্রবাহ শেষ মনে হলেও রণজয়ের মনে একটা প্রশ্ন থেকে গিয়েছিল, যে আত্মা মুক্তি পেয়েছিল সে কি সত্যি সম্পূর্ণ শান্তি পেয়েছে? আর সেই গুপ্ত হলঘরের ধ্বংসাবশেষে তারা যে ধ্বংসস্তূপ রেখে এসেছিল, সেখানেও যেন কিছু রহস্য লুকিয়েছিল। রণজয়ের বন্ধু অনিক আবার বাড়ির আশেপাশে খোঁজ নিতে শুরু করলো। গ্রামবাসীদের মধ্যে একজন বৃদ্ধ এক পুরনো গল্প বলল, বাড়ির নিচে আরো গভীর চেম্বার লুকিয়ে আছে, যেখানে এক প্রাচীন দেবতার মূর্তি গোপনে রাখা হয়েছিল। মূর্তিটির সাথে এক মন্দ অভিশাপ জড়িয়ে আছে, যা আসলে বাড়ির সমস্ত অশান্তির মূল কারণ। রণজয়, অনিক এবং তান্ত্রিক একবার আরো সাহস করে সেই জায়গায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারা গভীর রাতে বাড়িতে প্রবেশ করল। ধ্বংসস্তূপ থেকে মাটি সরিয়ে আরো গভীরে খুঁজতে লাগলো। অবশেষে তারা একটি পাথরের দরজা খুঁজে পেল, যেটি খুলতেই একটি গোপন কক্ষ উন্মোচিত হলো। কক্ষে প্রবেশ করতে তারা দেখতে পেল এক প্রাচীন মূর্তি, যার চারপাশে অদ্ভুত লাল আলোর আভা। তান্ত্রিক বলে উঠল, এই মূর্তি অভিশাপের উৎস, এটিকে ধ্বংস করাই একমাত্র উপায়। তারা মূর্তিকে ধ্বংস করার চেষ্টা শুরু করলো, কিন্তু সঙ্গে সঙ্গে কক্ষের ভেতর থেকে শোনা গেল চিৎকার আর কাঁপুনি, যেন কোনো অশুভ শক্তি বাধা দিচ্ছে। তান্ত্রিক তার সমস্ত শক্তি দিয়ে মন্ত্র জপ করতে শুরু করলো। রণজয় আর অনিক মূর্তিকে নাড়িয়ে ফেলার চেষ্টা করতে লাগলো। অবশেষে মূর্তিটি ভেঙে পড়ল এবং কক্ষটি ধ্বংস হতে শুরু করলো। আর তারা তিনজন সেখান থেকে দৌড়ে বেরিয়ে এলো। তারা বাইরে আসতে দেখতে পেল সেই ছায়া মূর্তি তাদের সামনে দাঁড়িয়ে। সে তখন তাদেরকে বলল হাত জোর করে, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা আজ আমাকে মুক্ত করলেন। এই বলে সেই অবয়ব বাতাসের সাথে মিলিয়ে গেল। সেই রাতের পর থেকে গ্রামবাসীরা জানায় পুরনো বাড়িটি ধীরে ধীরে মাটির সাথে মিশে যেতে থাকে। বাড়ির নাম হয়ে যায় এক অতীত ইতিহাসের অংশ। বন্ধুরা, আপনাদের গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজ আসি, নমস্কার।